সকালে আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে, আমি এটা যখন রেকর্ড করছি তখন আমার এখানে আবার আপনাদের সকাল, আপনারা এটা দেখবেন আপনাদের আবার রাতে। যাই হোক, তো আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে আমার এলাকার এক ছেলে ফোন করলো। সে আপনার যাবে হলো গিয়া ওমানে। তো ওমানে যাবে, তার কি কি যেন অত আমি বুঝিও না, কি ভিসা মিসা মেয়াদ টেয়াদ এগুলো আছে, কিছু ব্যাপার তার যাইতেই হবে, না গেলে আবার তার সে ওইখানে সে ঢুকতে পারবে না, অনেক বিদিক ইচ্ছা আর কি। তো এখন সে ফোন করছে মূলত আমাদের কিছু টাকা পাঠানোর জন্য। খুব খারাপ অবস্থা। এটা মানে খুব লজ্জার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে মানুষগুলো মধ্যপ্রাচ্যে বিশেষ করে থাকে, সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, তারপরে কুয়েত, এরপরে এদিকে থাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশের যারা থাকে তারা ধরেন আমাদের মহাজনরা, আমাদের রাজ পরিবারের লোকজন যারা এক একজনের যারা ক্ষমতায় আসেন, তারা একটা ব্যবস্থা করে রাখছেন। ওখানে যাবা, গিয়া খালি টাকা পয়সা পাঠাবা, তোমার টাকা আমরা বসে বসা, এরপরে এটারই আবার পাঠাবো আমরা বিভিন্ন দেশে। তো ওনারা এই মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো, এই মানুষগুলোর ধরেন কেউ 5 বছর, 10 বছর, 15 বছর বিদেশে থাকে। আমি নিজে চোখেই দেখেছি অনেক মানুষ এরকম। সেই ছোটবেলায় দেখতাম যে যেত, তারপরে অনেকদিন 5 বছর, 6 বছর পরে, 10 বছর পরেও দেশে এসেছে, মানে চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে পুরো। ধরেন একদম ইয়াং বয়সে গিয়েছে, তারপরে মানে আমাদের মতো এরকম আধো পাকা দাড়ি, এর চেয়ে বয়স্ক হয়ে তারপরে দেশে ফিরেছে, এরকম দেখেছে। এখন এই মানুষগুলো কিন্তু এই এত কষ্ট করে তারপরে দেশে আসে না, দেশ থেকে আবার যখন যাওয়ার যখন সময় হয়, তখন তার পকেটে কোনো টাকাই থাকে না। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে, নামটা না বলি, ও প্রথমে আসে, তারপরে মনে করেন যে গোল্ডিপ খাইতো। তো গ্রামে তো গোল্ডিপ সিগারেট অত পাওয়া যেত না, আবার বাজার থেকে তারপরে গোল্ডিপ আয়না তারপরে খাইতো। এরপরে খাওয়া শুরু করলো নেভি, তারপরে আরেকটা কি যেন 50 পয়সার একটা কি সিগারেট, রেড না কি যেন একটা সিগারেট ছিল। এরপরে বিড়িও মানুষের কাছে চা খাইতো 2-3 দিন পরে, বুঝছেন? মানে 2-3 মাস যে সে দেশে থাকতো, প্রথম 15 দিন তার একটু ভাবসাব নিয়ে তারপরে চলতো, এরপরে থাকতো না কিছুই। এবং এই যে কদিন সে সিগারেট খাইতো না, পাশে যায় লোকজন ধরতে একটা সিগারেট থেকে, হ্যাঁ, এরপর ওর পকেটে যখন আবার নাই, তখন কিন্তু কেউ খোঁজ নেয় না। এটাই আমাদের এই নিম্ন আয়ের যারা বিভিন্ন লেভেল ভিসাগুলোতে যারা বাইরে আসেন, এই লেভেল ভিসার মানুষগুলোর সবার পরিণতি প্রায় একই রকম। কেউ খুবই কদাচিৎ কিছু মানুষ আছে খুব ভালো ভিসায়, সেখানে গিয়ে খুব ভালো একজন মালিকের আন্ডারে কাজ পেয়েছে, সেটাতে ভালো টাকা পয়সা কামায়, এগুলোর রেয়ার কেস। এখন এই মানুষগুলোর আপনি সেখানে যায়, আসার সময় তার পকেটে টাকা নেই, সে যাওয়ার সময় এই যে এই মুহূর্তে এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলছে, মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ থাকে, এটা তো আমাদের দেশের সরকার, আমাদের মন্ত্রণালয়, কেউ না জানে না এরকম তো না, সবাই জানে যে এটা আমাদের সবচেয়ে বড় খাত। এবং প্রতিদিনই টিভি পত্রিকাতেও দেখছি সেই জিনিসগুলো, যে তাদের কেউ জানে না, না জেনে বিমানবন্দরে এসে বসে আছে, বিমানবন্দর থেকে তারপরে একদিন রেখে তারপরে বলছে যে কয়েক ঘন্টা বসে রেখে না, তোমার বাতিল, এরপরে আবার তারা টানায় দেওয়া শুরু করলো। এবং ভাই, প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি একটা বীরের জাতি, এরকম এক বালের বীরের জাতির একমাত্র জাতি আমরা। এই মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধটার মাঝখানে সব দেশ তার দেশের নাগরিকদেরকে বলছে কি, খুব দ্রুত আমার ওই দেশ ছাড়ো। এবং যুক্তরাষ্ট্র সব শেষ যেটা বলেছে যে তার 13টা না 14টা দেশ থেকে তার সব নাগরিকদেরকে সে নিয়ে আসার ব্যবস্থা করেছে, সব চলে আসতে বলা হয়েছে। যারা ওইখানকার নাগরিক, এরকম আমি দুবাই গিয়ে তো দেখলাম, এখানে অনেক মানুষ আছে ওদের দেশের নাগরিক, ওরা নিজস্ব বিমানে করে চলে যাচ্ছে অন্যান্য দেশে। আপনি মিসাইল গুলো দেখেন, নিউজের পত্রিকায় যে নিউজগুলো আপনি দেখবেন, সেখানে দেখবেন মনে হয় যেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশের মিডিয়া না, খালি অন্য মিডিয়াতেও
ওই মিসাইলের ওইখানে সেই সাউন্ড শুনছি বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশের মানুষের জীবনের কত মানে মূল্য কত কম চিন্তা করেন। সেখানে যেখানে মিসাইল পড়ছে ওখানে বাঙালি দৌড়াচ্ছে, কথা বলছে, ফান করছে। আমাদের দেশের মানুষ ওইখানে পড়ে আছে এবং এখনো যাচ্ছে। আচ্ছা, আমার দেশের মানে যারা সরকার, মানে আমি ধরেন তারেক রহমান তো অল্প কয়েকদিন হলো ক্ষমতায়, আমি ওনাকে দোষ দিচ্ছি না, মানে এটা তো ইটস বিন 54 ইয়ার্স, আমি তো একদিন আর 2 দিনের ব্যাপার না। তো 54 ইয়ার্স আপনি এই একটা কিছু বের করা সম্ভব হয়নি। আমাদের একজন প্রতিমন্ত্রী, হ্যাঁ, বিকাশ নুরু এসে তারপরে ঘোষণা দিয়েছে, বিশাল এক ঘোষণা, ওরে নোবেল প্রাইজ দেওয়া হবে সামনের বার। ও ঘোষণা দিছে এখন থেকে প্রবাসীরা মারা গেলে ফ্রি পয়সায় তারপরে নিয়ে আসা হবে। বেটা, তোর মতো বিকাশের টাকা চাঁদা তোর পেটে লাথি দিলে এখনো আমার বিকাশের টাকা বের হবে। তবে আমরা আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে যত টাকা তোর ওটা দিয়ে লাথি দিলে এমন তোর পেটে ওই টাকা। ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসছিস লাশ তারপরে নিয়ে যেতে। ওর এই লাশের জন্য কোন প্রবাসী কারোর কাছে বলেছে নাকি যে তারা বিদেশে যারা থাকে এরা কিন্তু ধর একটা ঘরের ভিতরে গিঞ্জি একটা পরিবেশের ভিতরে অনেক মানুষজন একসাথে সেখানে থাকে, এরা এদের সমস্যা এরা দেখভাল করার এরা এদেরটা দেখবে। তো লাশ পাঠানোর দরকার নেই, ওরা টাকা চাঁদা তুলে ওরা লাশ পাঠায়, সমস্যা নাই। ওর জীবিত থাকা অবস্থায় ওরা কি করতে পারবে সেটা বল। কিচ্ছু করবে না। নুরু আসার সাথে সাথে যেটা করেছে, ওর ভাই এখন সেকেন্ড মন্ত্রী, ওর ভাই আছে একটা, সেটারে দিয়া কাতারে ব্যবসা করিয়েছে, এই বিকাশের টাকা তুইলা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ধুমায়। তার আরে গত 1.5 বছরে তো কামাইছে, সে ধুমায় কামাইছে। দুবাইতে তার গাড়ি ব্যবসা আছে, কাতারে ব্যবসা আছে। এখন তার ভাই দেশে, এখন সে পায়তারা করছে হলো ম্যান পাওয়ারের ব্যবসার একটা লাইসেন্স নেওয়ার জন্য। ওর এই মন্ত্রণালয়ের যে কদিন আছে সেই কদিন ওর মূল টার্গেটই থাকবে ও নিজের কত টাকা পয়সা কেমন দ্রুত কামাইতে হবে, কারণ তো যে কোনো সময় সেটা লাথি দিয়ে বার করে দেবে, বার করে দিলে তো ওর আসতে পারবে না। ওর জীবনে যে এই জায়গায় আসছে, মন্ত্রী বানিয়েছে, এটা তো ধরেন একটা বিশেষ মুহূর্তে বিএনপির কিছু করার ছিল না, বিএনপির এদেরকে নিতে হবে। ওদিকে জামাতে এনসিপি চলে গিয়েছে, আর ইসলামী শাসনতন্ত্র চলে গিয়েছে, তারপর আরো 11টা দল, বিএনপি নেওয়া লাগবে, চুক্তিবদ্ধ হয়ে তারপরে ই করছে। ও কিন্তু নির্বাচনও জিতে নাই, ওখানে হাসান আল মামুন নির্বাচনে জিতেছে। সে হাসান আল মামুনকে সরায় তারপর দেওয়া হয়েছে। এটা হাসান আল মামুনকে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, হাসান আল মামুনকে জিজ্ঞেস করেন, সে সবকিছু জানে। তাকে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে এটা ওরা দিতে হবে, আমাদের সমস্যা আছে। সে জিতে নাই। এখন এই যে ওনাকে এইভাবে মানে একজন আসলো মাত্র এরকম, কিন্তু এই 54 বছর ধরে আমাদের কিন্তু এই প্রবাসী তার মন্ত্রণালয় হিসেবে জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে এরপরে তো কন্টিনিউয়াসলি আমাদের এই মন্ত্রণালয়টা ছিল। এই মন্ত্রণালয়ের থেকে এই যে মানুষগুলো যেতে পারছে না বিমানবন্দরে, বা যে কজন মানুষ আমার বিদেশ থেকে আসে, তাদের একটা তালিকা থাকা উচিত না? আপনার একটা মন্ত্রণালয়, বিশাল মন্ত্রণালয়ের কাজ কি আপনার? ওরা টেনশনে বাঁচে না, ওই দেশে আর ঢুকতে দেবে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। বেটা, এটা ওর কাজ না, এটা সরকারের কাজ। মন্ত্রণালয়টা করা হয়েছে এই জন্য, এই প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার জন্য। এরা ওইখান থেকে যাবে কি না যাবে, কবে যাবে, মন্ত্রণালয় ওই দেশের মন্ত্রণালয়ের সাথে কথা বলবে যে আমার দেশে তোমার শ্রমিক এই কজন আছে, তোমার দেশে এখন যাইতে পারবে না। যেমন বিভিন্ন দেশ 1 মাস করে ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তো এখন এটা কেন করা হয়নি? তারা দেশে যখন ঢুকার সাথে সাথে আমার তালিকা দেখতে হবে কোন দেশ থেকে কতজন আসলো, তার কবে ভিসা যাবে, কবে তারে কন্টিনিউয়াসলি তার একটা নাম্বার রাখতে হবে। ওই নাম্বারে তারে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাতে হবে, যে তোমার রিমাইন্ডার দিতে হবে যে তোমার এই তারিখে ভিসার মেয়াদ শেষ, তুমি বিমানের টিকিট কাটো, কবে যাবা। ভাই, ওর সব ফ্যাসিলিটিস যা দরকার এই একমাত্র এই মধ্যপ্রাচ্যের এই মানুষগুলো এই দেশটা টিকিয়ে, একদম এর বাইরে বাংলাদেশের কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। এই বাংলাদেশটা কলাপস করবে যদি নাকি মধ্যপ্রাচ্যের মানুষরা যদি সব মানে, আমরা তো আর বলতে পারবো না যাবো না, যা তো উপায় নেই, তাই মানুষ যায়। মধ্যপ্রাচ্যের সরকারগুলো যদি বলে আমরা বাংলাদেশের মানুষ আনবো না,
না খায় মারা যাবে, এই দেশটা জাস্ট পরের দিন শ্রীলঙ্কা হয়ে যাবে। এখন আমাদের বলা হয় যে আমরা হলাম গিয়া বিশাল আকারের এক জাতীয় যুদ্ধ করে তারপর আমরা বিশাল বাল ফেলা ফেলছি, 71 সালের পর থেকে আমরা বীরের জাতি হয়ে গেছি। বেটা 71 সালের আগে এই দেশে আদমজি ছিল, নিউজ প্রিন্ট ছিল, কাপ্তাই ছিল, এই সংসদ ভবন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওসমানী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এসব এদের করা, এই কমলাপুরটা এদের করা। এই ভাই এগুলি বাদ দেন, মানে অবকাঠামোর কথা বাদ দেন, যতগুলো মিল কল কারখানা ছিল পাকিস্তান আমলে সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা বীরের জাতি হয়ে তারপরে স্বাধীন হয়ে কি বাল ফালাইলাম, দুইটা বাল ফালাইছি আমরা। এক, আমাদের মহিলাদেরকে ন্যাংটা বানায় এখন এই যে গার্মেন্টসে কাজ করতে দিয়েছি, আর আমাদের পুরুষদেরকে পাঠিয়ে দিয়েছি মধ্যপ্রাচ্যে, যাও কাম করে খাও, টাকা পাঠাও, আমার পেটে টাকা ঢুকুক। এবার কারো কোনো কোথাও কোনো জায়গায় আমাদের জন্য কিচ্ছু নেই। এই যে যারা রাজনীতি করেন না, দেখছেন মির্জা আব্বাস হাত মিলাইছে, হাত মিলাই দেখেন না, হাত মিলায়, আর যে হাত মিলায় আবার হাতটা আবার দেখে, বুঝছেন, ময়লা হয়ে গেল না, ওরা তো জীবনে যায় না আবার ওইখানে। ওরা এই ভোটটার জন্য খালি সেই আমাদের সাথে একটু এসে হাতটা মিলাই 5 বছর পর পর, যেহেতু আমাদের সাথে মিলতে চায় না। যান আপনি এখন যান মিলতে, দেখেন আপনি মিলতে পারেন কিনা, পারবেন না। এইভাবে আমাদেরকে ওরা প্রজা আর ওরা হচ্ছে রাজা, এই নিয়মে গেল 54 বছর এই দেশ চলেছে। এখন আপনারা যদি বলা হয় যে ভাই করণীয় কি, করণীয় আপনার হাতে, আপনাকে করতে হবে। আপনাকে এমন মানে শাসন ব্যবস্থার সাথে যারা আছে, যারা আপনাকে ওই চাকরের মতো ব্যবহার করবে, আর আপনি ব্যবহৃত হবেন হয়ে তারপরে তারা রাজা বানাবেন, রাজা বানাই দিয়ে তারপরে আপনি ফকিরের মতো পিছিয়ে পিছিয়ে চামচামি করবেন, এটা যদি আপনি মাইন্ড সেট আপ করে রাখেন, আপনি সারা জীবন এটাই করতে হবে। এখানে আমার তো ধরেন আমার তো প্রচুর মানে বিএনপির লোকজনের সাথে আমার বিশাল খাতির। আমার তো আমি এখানে এই নিউ ইয়র্কে আমার যত মানুষ আছে বেশিরভাগই বিএনপির লোকজন, জামাতের লোকজন। তো জামাত তো এখানে নামে ওইভাবে সংগঠন নাই, তো বিএনপির সংগঠনটাই আসছে, যে কারণে অনেককে চেনার সাথে খুব কথা হয়। এদিন আমরা এক বাসায় গিয়েছিলাম, তো আমার সাথে ব্যাপক তর্ক, বুঝছেন, সে আমার সব বুঝাই দিয়েছে। আমাদের বাঙালির সমস্যা হলো যে, কারণ আমি যতটুকু জানি, ধর আমি যখন একজন আমার চাইতে বেশি জানা মানুষের সাথে কথা বলি না, তখন আমি একদম মানে মানে বলদের মতো বসে থাকি, আমি শুনি, ওনার কাছ থেকে শিখি। কিন্তু আমাদের দেশের মানুষের স্বভাব হলো জানুক আর না জানুক, ওরে ও সব জানে, এটা বুঝাইতে হবে। ও যে জানে না এইটাও জানে না। তো আমার সাথে বিশাল তর্ক, হে মানে বিএনপি এসেছে, বিএনপি কি নানান ধরনের কথাবার্তার বিশাল একজন ইতিহাসবিদ। তো তারা আমি মানে অনেকক্ষণ চুপ করে থেকে দু একটা কথা জবাব দিচ্ছিলাম, দিয়ে তারপর অনেকক্ষণ পরে চুপ থেকে আমি তারা বললাম যে ভাই আপনি বিএনপির কি? ও আমি বিএনপির কিছু না, বিএনপির কিছু না, এখানকার একটা আছে, সংগঠনের সাথে আছে, যুবদলের সাথে। তো যুবদলের সাথে আছে, এখন কিছু কোনো পদ নেই, আগে তার একটা পদ ছিল। তো আমি তারা বললাম যে আপনি কি যেন সাধারণ সম্পাদক না কি এক পদ ছিল আর কি যুবদলের, যুক্তরাষ্ট্র যুবদলের। তো যাই হোক, সেই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে এই যে এতক্ষণ যে আপনি আমার সাথে এগুলো নিয়ে কথাবার্তা বললেন, তর্ক অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম, আমি একটা জিনিস একটু শিখতে চাই। সেটা হলো জিয়াউর রহমান বিএম এর কত লং করছে, কততম লং করছে অফিসার ছিল। তো বিএম এটা কি, ও তখন জবাবটা দিল কি শুনেন, জবাব দিল যে উনি চিটাং লং করছে, ছিল লং করছে, চিটাং লং করছে। কারণ আমি যে কথাগুলো বলতেছি না, একজন আর্মি অফিসার শুনলে কিন্তু হাসবে, বুঝছেন। আমি ওনারে জিজ্ঞেস করছি জিয়াউর রহমান বিএম এ তো ছিল না, বিএম এর কত লং কোর্সের সেটা বলার পর সে বলছে চিটাগাং লং কোর্স। আমি এটা আপনাদের বুঝাইতে গেলে মানে অনেক বুঝাইতে হবে, বিস্তর আলোচনায় যাইতে হবে। মানে আর্মির লোকজন হাসতেছে যে জিয়াউর রহমান চিটাগাং লং কোর্সের ছিল। তো আমি তারা বললাম আপনি এই যা বললেন এই কথাটা একটু রেকর্ড করেন, রেকর্ড করে এটা নিয়ে আপনার পরিচিত কোনো আর্মি অফিসার বা কারো কাছে যা একটু জিজ্ঞেস করবেন যে ভাই আমারে এই
সাংবাদিক